দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ইউথ ভয়েস। আমি মনিকা আপনাদের সাথেই আছি। দর্শক, আমাদের আলোচনা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে এবং আমাদের সাথে অংশগ্রহণ করছেন এখানে শিক্ষার্থীরা। আমাদের সাথে আরও আছেন 5 জন প্যানেলিস্ট। তো চলুন প্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের প্যানেলিস্টদের সাথে। প্রথমেই আমার ডান দিকে আছেন প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান প্রামাণিক, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আছেন অহনা অভিনেত্রী। মাঝখানে আছেন প্রফেসর ডক্টর মকবুল আহমেদ খান, ভাইস চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ। তারপর আছেন মোহাম্মদ মাইনুল আলম, ছাত্র প্রতিনিধি। সবশেষে আছেন আমিদ হোসেন চৌধুরী, সঙ্গীত শিল্পী। আমাদের আজকে আলোচনা শুরু করব আপনাদের নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা। ওবায়দুর স্যার, প্রথমে চলে যাবো আপনার কাছে এবং জানতে চাইবো আপনি কি মনে করেন আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তি প্রয়োজন এবং এই দক্ষ জনশক্তি করার জন্য বিশ্ববিদ্যালয়গুলো ভূমিকা পালন করে থাকে। আমাদের দেশে দুই ধরনের বিশ্ববিদ্যালয় চালু আছে বর্তমানে, সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমাদের দেশে প্রতি বছরে অনেক সংখ্যক লোক ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। এবার 7 লাখের বেশি উত্তীর্ণ হয়েছে। এই সবগুলো এই সরকারি বিশ্ববিদ্যালয়কে ভর্তি হতে সুযোগ পাবে না। তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে তারা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তা আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভূমিকা ভালোভাবে পালন করে আসছে এবং যদি তারা আরও যত্নবান হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা প্রদানে অনেক বেশি ভূমিকা রাখবে। ধন্যবাদ স্যার। অহনা, আপনি একজন তরুণ হিসেবে কি মনে করছেন আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে? ভার্সিটিগুলো অবশ্যই অনেক ভূমিকা পালন করে থাকে। আমার কাছে মনে হয় যে আমরা এখান থেকে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি দেন আমরা চিন্তা করতে পারি যে এখন আমরা কোথায় যাব। আমাদের ভবিষ্যৎটা কিন্তু ইউনিভার্সিটির পর থেকে স্টার্ট হয়ে যায় এবং আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি যদি না থাকতো তাহলে দেশ এত উন্নত হতো না, বাংলাদেশ এত উন্নত এখন যে পরিমাণ শিক্ষিত মানুষ আছে এতটা হতো না। ধন্যবাদ অহনা। স্যার, জানতে চাইবো আপনি কি মনে করছেন? আসলে শিক্ষা ব্যবস্থা আজকে যে পর্যায়ে, এই পর্যায়ে আসার মূল কিন্তু বিশ্ববিদ্যালয়। কারণ বিশ্ববিদ্যালয়ই শিক্ষাটাকে আন্তর্জাতিকীকরণ করে। বিদ্যালয় বা অন্যান্য লেভেলের শিক্ষা থাকে দেশ বা কমিউনিটি কেন্দ্রিক। আমরা যখন বিশ্ববিদ্যালয় লেভেলে যাই তখন আমরা আর শুধু জাতীয় পর্যায়ে থাকে না, শিক্ষাটাকে আমরা আন্তর্জাতিকীকরণ করি। সারা পৃথিবীর যেখানে যে টেকনোলজি আছে, যে উন্নয়ন যে সব ক্ষেত্রে ঘটছে, এটি কিন্তু বিশ্ববিদ্যালয় লেভেলে সব জায়গায় সমভাবে বিতরণ হয় এবং আমরা ওই পর্যায়ে গেলেই বুঝতে পারি যে না, আমাদের ছেলেমেয়েরা একটা আন্তর্জাতিক পর্যায়ের নাগরিক হচ্ছে। একদিকে যেমন দক্ষ জনশক্তির প্রয়োজন দেশের অর্থনীতির জন্য, তেমনি শিক্ষাকে আমাদের উন্নয়নের চাবিকাঠি হিসাবে গবেষণা করে আজকের শিক্ষা যে অবস্থা আছে সেটা থেকে আগামী 10 বছরে আমরা আরও উন্নত পর্যায়ে যাওয়ার জন্য যে গবেষণা, তাও কিন্তু বিশ্ববিদ্যালয় হয়। আমরা কোনো প্রাইমারি বা কলেজে কোনো গবেষণা করে কিছু আবিষ্কার করি না, করি কিন্তু বিশ্ববিদ্যালয়। অতএব বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অর্জিত জ্ঞান যে বিতরণ করছে তা না, জ্ঞানকে তারা আরও বিস্তৃত করছে। এটা একটা বিশাল ব্যাপার। আমরা আজ 5000 বছর আগের অবস্থায় যে নাই, এর জন্য কিন্তু সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের যুগ থেকে আজ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে এবং আমি বিশ্বাস করি আগামী 15 বছর পরের নাগরিকরা আসবেন, তারা আমাদেরকে চিনবে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নতি দিয়ে। সেজন্য আমি মনে করি যে আন্তর্জাতিকীকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিহার্য। মাইনুল, আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছেন, আপনার কি মনে হয় আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে? উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এটা আসলে এক কথায় শেষ করা যাবে না, কারণ বাইরের ইউনিভার্সিটিগুলা যে অপরচুনিটি দেয় একটা স্টুডেন্টের জন্য, জব ওরিয়েন্টেড ফ্যাসিলিটিস থাকে,
যে তারা ক্রিয়েট করে একটা স্টুডেন্টকে, যে স্টুডেন্ট যে পড়া অবস্থায় যেন একটা জব পায় বা সেই লেভেলের বা অর্গানাইজেশনের জন্য উপযোগী হয়ে ওঠে। বাইরের ইউনিভার্সিটিগুলো সেইভাবে তাদেরকে এডুকেশন সিস্টেমটা প্রসেস করে বা তাদেরকে প্রোভাইড করে। আর আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে পুঁথিগত বিদ্যা বেশি আমরা প্রচলন আমাদের আদি থেকেই চলে আসতেছে। বাট যদি এই অপরচুনিটিটা আমাদের দেশে ক্রিয়েট করা হয় তাহলে আরও বেশি আমরা হেল্পফুল হব, আমাদের আরও ক্রিয়েটিভ, আরও বেশি উন্নত, আমাদের মন মানসিকতা ভালো হবে, প্লাস হচ্ছে আমরা আমাদের জাতিকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবো এখন যেখানে আছে। ধন্যবাদ মাইনুল। আমি মাইনুলের কথা ধরে আপনার কাছে আসব। আপনি পড়ছেন এবং পাশাপাশি আপনি চাকরি করছেন, আপনার কি মতামত আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে? আসলে ওনার ডিসকাশনটা আমার সাথে আরেকটু বেশি রেলেভেন্ট, কারণ আমি আমার আন্ডারগ্র্যাডস বাইরে করেছি, এখন আমি এখানে এমবিএ করছি। সো আমি দুইটা এডুকেশন সিস্টেমের ডিফারেন্সটা বুঝেছি। ইটস নট দ্যাট আমাদের এখানে খারাপ হচ্ছে, ইটস গুড, অনেক ইমপ্রুভমেন্টস এসেছে, আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ভালো হচ্ছে। বাট আই উড স্টিল সে যে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে রিসার্চ ইন্টেন্সিভ এডুকেশন স্টাইলটা আরেকটু বেশি হওয়া দরকার। কারণ এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু এখন সবাই গ্লোবাল সিটিজেন্স অ্যান্ড উই আর কম্পিটিং গ্লোবালি। বাইরের থেকেও ছেলেপেলেরা এখানে এসে কাজ করছে, ওভার দ্য নেট তারা কাজ করছে, আমরা এখান থেকে বাইরে যে কাজ করছি। সো ওয়ার্ল্ডটা একটা জব মার্কেট হয়ে গেছে অ্যান্ড কম্পিটিশন ইজ ভেরি হাই। সো আমি মনে করি যে ইউনিভার্সিটিগুলি দে আর ট্রাইং রিয়েলি হার্ড, অ্যান্ড যদি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরস থেকে আরও যদি সাপোর্ট পাওয়া যায়, বিকজ ফান্ডিংয়ের একটা ব্যাপার থাকে বাইরে, ধরেন স্কলারশিপস ব্যাপার থাকে বা ইনস্টলমেন্ট পেমেন্টস বা স্টুডেন্ট লোনস যেগুলি হয়, এখানেও সেগুলি হচ্ছে, বাট মানে কম্পারেটিভলি অ্যামাউন্টটা একটু কম। সো এইগুলির জন্য কিন্তু শুধু একা ইউনিভার্সিটি সেটা পারবে না, অবভিয়াসলি আদার যারা প্লেয়ার্স আছে মার্কেটে তাদেরকে ইউনিভার্সিটিগুলিকে হেল্প করতে হবে, তারা যাতে প্রপার এডুকেশন সিস্টেমটাকে আরও ভালো করে নিয়ে যেতে পারে। বিকজ এন্ড অফ দ্য ডে এই হিউম্যান ক্যাপিটালগুলো যত ইমপ্রুভ করবে আমাদের দেশের ডেভেলপমেন্ট আরও তত ফাস্টার হবে। সো ফর আ বেটার বাংলাদেশ আই গেস we need more research. ধন্যবাদ। Thank you. কথায় আছে শিক্ষার জন্য সুদূর চীন যাও, কিন্তু আমার মনে হয় আমাদের দেশের উচ্চশিক্ষার মান অনেকটুকু এগিয়ে গিয়েছে, পাশাপাশি কিছু ত্রুটিও হয়তোবা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা এখন চলে যাব আমাদের তরুণদের কাছে এবং জানতে চাইবো আপনারা কি মনে করেন আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে, যে উচ্চশিক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা। কারা প্রশ্ন করবেন? জি, আপনি। আমরা যেটা জানি স্যার, উচ্চ মাধ্যমিক পাশের পর আমাদের যারা ছাত্রছাত্রী বের হয়ে আসে তারা মূলত একটা ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে হয়, এবং ভর্তি যুদ্ধে অবতীর্ণ হওয়ার পর তারা তাদের পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হতে পারতেছে না। তো দেখা যায় যে কিছু কিছু পাবলিক ভার্সিটিতে হয়তো ডিমান্ডেবল সাবজেক্টগুলো আছে, কিন্তু বেশিরভাগ প্রাইভেট ভার্সিটিতে ডিমান্ডেবল সাবজেক্টগুলো নাই, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, জার্নালিজম। এই সাবজেক্টগুলো মূলত প্রাইভেট ভার্সিটিতে পাওয়া যায় না। তো একটা ছাত্রকে বাধ্য হয়ে তুলনামূলকভাবে কম ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে ভর্তি হতে হয়। স্যার, এই ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ। আমরা স্যারের কাছে যাবার আগে আমরা একটি প্রশ্ন নিয়ে আসবো। আরেকজন, জি আপনি। সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 7.5 ভ্যাট আরোপ করেছে, যা প্রত্যক্ষভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বহন করতে হয়। ফলে সরকারি বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক বৈষম্য তৈরি হয় এবং উচ্চশিক্ষার পথে বাধা তৈরি হয়। তো সরকার এ বিষয়ে কি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ। আমরা প্রথম প্রশ্নটি নিয়ে স্যার আপনার কাছে চলে যাব। সাবজেক্ট ইন্ট্রোডিউস করার ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জব মার্কেটের সাথে রিলেট করে এই সাবজেক্ট ইন্ট্রোডিউস করে। আমার প্রিয় ছাত্রের প্রশ্নটি যে বেসিক সায়েন্সের সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো আমরা কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্ট্রোডিউস করি না,
কারণ ইন্ডাস্ট্রি, কৃষি যেসব খাতে আমাদের ছাত্ররা এমপ্লয়েড হয়, সেখানে ফিজিক্স, ইভেন ব্যাংক ট্যাঙ্ক সহ ফিজিক্স, ফিজিসিস্ট বা কেমিস্ট এর ডাইরেক্টলি তাদের কোনো এমপ্লয়মেন্ট অপরচুনিটি নাই। তারা চায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তারা চায় সিভিল ইঞ্জিনিয়ার, তারা চায় কম্পিউটার ইঞ্জিনিয়ার, যার জন্য বেসিক সায়েন্সের সাবজেক্টগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলকভাবে কম। আর আরেকটা কারণও এখানে আছে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেসিক সাবজেক্ট বেশি, ওদের অপরচুনিটি ওখানে আছে। সেই জন্য আমরা চেষ্টা করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ডিমান্ড গ্যাপটা ফিল আপ করতে, এই আর কি। আর আরেকটা প্রশ্ন, স্যার ভ্যাটের একটি প্রশ্ন ছিল তার ভ্যাটের ব্যাপারে। জি, এটার দুটো দিক আমার কাছে মনে হয়, একজন বেসরকারি উদ্যোক্তা হিসাবে, আবার একজন শিক্ষা নিয়ে সারা জীবন কাটানোর ব্যক্তি হিসাবে। সেটা হলো, প্রথম হলো একজন নাগরিক হিসাবে, ছাত্ররাও নাগরিক, বেসরকারিতেই পড়ুক আর সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুক, তাদের মধ্যে বৈষম্য তৈরি করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য একটা প্রপোজিশন না। কারণ সে বাংলাদেশেরই ছাত্র, তার মেধা বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর বাংলাদেশেই ব্যবহার হবে। অতএব তাদের মধ্যে এই বৈষম্য তৈরি করাটা সরকারের জন্য হোক বা যে কোনো মহলের জন্যই এটা অনভিপ্রেত। মাইনুল, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি একজন শিক্ষার্থী এবং আপনার ফ্রেন্ড যেটা বলছিল যে আমাদেরই বহন করতে হচ্ছে, শিক্ষার্থীদের বহন করতে হচ্ছে এই ভ্যাটের যে ব্যাপারটা, আপনি কি মনে করছেন? আসলে এটা একটা নেগেটিভ দিক আমাদের জন্য, বিকজ অফ সরকারি ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাই যে হল সিস্টেমটা চালু আছে, তারা লেস অ্যামাউন্টে তাদের ইউনিভার্সিটি লাইফটা শেষ করতে পারে। সো এমনিতেই আমরা সরকারি ইউনিভার্সিটি থেকে বেশি টাকা পে করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার চেষ্টা করি, এর মধ্যে যদি এক্সট্রা আমাদের এই টাকাটা পে করতে হয়, এটা আমাদের জন্য একটা বোঝার মতো। ধন্যবাদ মাইনুল। স্যার, এমন কি আপনারা করতে পারেন বা অন্য ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট যারা পড়ছে তাদের পড়াশোনার পাশাপাশি একটা অন ক্যাম্পাস জব থাকলো, যাতে স্টুডেন্টসরা একটু আর্ন করতে পারে, সো দ্যাট ওরা ওদের কাজে, মানে পড়াশোনার পাশাপাশি পড়াশোনায় কাজের টাকা দিয়ে ওরা কন্ট্রিবিউট করতে পারে? সেটা করতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমার যেটা মনে হয় যে মাইনুল বলছেন যে অন্য দেশে তারা কাজ করে এবং সঙ্গে সঙ্গে তারা পড়াশোনা করে, কিন্তু সেখানে চাকরির সুযোগ আছে, স্কোপ আছে। কিন্তু আমাদের দেশে যেহেতু চাকরির স্কোপ খুব কম, সেই জন্য ছাত্রাবস্থায় অনেকে বেশি চাকরি পায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে সেই উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এবং সেই ক্ষেত্রে কিছু ছাত্রের চাকরির ব্যবস্থা হয়তো হবে। আর আমি এসে বলতে চাই যে ওই ভ্যাটের ব্যাপারটা, যেটা আমার মনে হয় যে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা অনেক বেশি টাকা দিয়ে তারা পড়াশোনা করে, এবং আমি যেটা দেখেছি মনে হয়েছে যে সব ছাত্রের কিন্তু আর্থিক অবস্থা একই রকম নয়। অনেকে হয়তো বাবার আর্থিক অবস্থা ভালো নয়, কাজে এইখানে যে ভ্যাটটা যে ইম্পোজ করা হয়েছে এটা কিন্তু এদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। কাজে আমিও অনুরোধ করবো সরকারের কাছে যে যাতে ছাত্রদের উপরে এই ভারটা যেন চাপানো না হয়। জি, ধন্যবাদ স্যার। আমরা আরো কিছু প্রশ্ন চাইবো আপনাদের কাছ থেকে। জি, আপনি? আমার কোশ্চেন হচ্ছে, আমরা যখন পড়াশোনা শেষ করে জব মার্কেটে যাই, তখন আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকার কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। এই জন্য কি বিশ্ববিদ্যালয় কোনো উদ্যোগ গ্রহণ করছে? ধন্যবাদ। থ্যাংক ইউ। জব সেক্টর নিয়ে দুটি প্রশ্ন ছিল, আমি আপনার কাছে চলে যাব এবং জানতে চাইবো আপনি কি মনে করেন জব সেক্টরে কি অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, তো বিশ্ববিদ্যালয়গুলো কি করছে এখন? এবং ইউনিভার্সিটিতেও অত বেশি না, বাট ট্রেনিং সেশনস কিন্তু হচ্ছে। সো এগুলি কোর্সেসের কোয়ান্টিটি আসলে আর একটু বাড়াতে হবে, বিকজ জব সেক্টর অ্যান্ড ইউনিভার্সিটি লাইফের যে স্টাডিজটা ওইটাকে রিলেট করার জন্য কিন্তু ওইটাই একটা ব্রিজ, একমাত্র ব্রিজ। সো ওইটা না হলে অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হয়, ইন্টার্নশিপের সময়ও একটু লার্নিংটা হয়, বাট জবে গিয়ে কিন্তু পারফরমেন্সটা খারাপ হয়ে যায়। আমি যেরকম আন্ডারগ্রেডের টাইমে আমি আসলে বাইরে পার্ট টাইম জব করতাম, সো ওইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স একটা এক্সপোজার দিয়েছে। সো যেটা এখানে খুব, স্যার যেটা বললো, খুব একটা বেশি পসিবল না। সো আমি বলবো ইউনিভার্সিটির কোর্সগুলো আরেকটু যদি জব রিলেটেড ওরিয়েন্টেড হয় এবং যদি ডেভেলপমেন্ট সেমিনার্স আরও হয়, যেরকম ইউনিভার্সিটিগুলিতে অমুক কর্পোরেট অফিস এসে হয়তো বা ওদের কেউ HR এর কেউ লোক একটা ট্রেনিং সেশন নিল, এগুলি আসলে কোর্সের মধ্যে ইনকর্পোরেট করা উচিত। তাহলে আমার মনে হয় যে তারা দে উইল বি মোর লাইক বিল্ট ফর দ্য জব মার্কেট। ধন্যবাদ স্যার। এই একই বিষয় নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ছাত্রছাত্রীদের বাবা মার উপরে যে নির্ভরশীলতা, এটা কমানোর জন্য আমরা যদি ব্যাংকগুলোকে
উৎসাহিত করতে পারি যে ছাত্রদের তোমরা লোন দাও, যাতে করে তারা পরবর্তীতে জবে গিয়ে পরিশোধ করতে পারে। একজন প্রাক্তন ব্যাংকার হিসাবে আমি বলবো যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে এই কতিপয় শিল্পপতি আত্মসাৎ করেছে, এটা গভর্নমেন্ট মেনে নিতে পারছে। কিন্তু আমার ছাত্রদের পিছনে যদি এর 1/10 যদি ব্যয় করতো, তাহলে আগামী দিনে আমরা অনেক ভালো নাগরিক পেতাম। এই বাংলাদেশ অনেক ভালো বাংলাদেশ হতো। ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করুন আমাদের পেজে www.facebook.com/youthvoice.actv। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন আবার চলে যাবো আপনাদের কাছে এবং জানতে চাইবো আপনাদের কি প্রশ্ন রয়েছে। জি, আপনি? আমার প্রশ্নটা যেটা ছিল যে দেখা যাচ্ছে প্রতি বছর প্রায় 7 থেকে 8 লাখের মতো স্টুডেন্ট এইচএসসি গ্র্যাজুয়েশন করে তারা বের হচ্ছে, বাট ঠিক ওই বর্ষেই বা ওই ইয়ারেই তাদের মাঝে প্রায় 2 থেকে মাত্র 3 লাখ ভার্সিটিতে অ্যাডমিশন পাচ্ছে বা অ্যাকোমোডেট হচ্ছে আমাদের যে ইন্টার ইউনিভার্সিটিজ আছে। তো বাকি যারা আছে তাদের জন্য করণীয়টা কি, বা তাদের জন্য কি করণীয় আছে সেটা? আচ্ছা, আমরা এই প্রশ্ন নিয়ে স্যার আপনার কাছে চলে যাব। 7 এবং 8 লাখ পাস করছে প্রতি বছর এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে প্রায় 2 লাখ। এটা হচ্ছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া। কাজেই যারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, তারা আগে চেষ্টা করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল, তারপরে তারা ভর্তি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমি আরেকটা ছোট প্রশ্ন করতে চাই। কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসলো এবং এবার দেখা গিয়েছে যে পাশের হার কিন্তু কমে গিয়েছে। এবার 65%, গত বছর 75% ছিল। স্যার, আপনার কি মনে হয় এই প্রবলেমটা কেন হচ্ছে? আমরা জানি যে যখন এসএসসি পরীক্ষা হয়, সেই পরীক্ষার সময় নানা ধরনের সমস্যা হয়েছিল, দেশে একটা আনরেস্ট ছিল এবং পরীক্ষা কখন হবে কখন হবে না, আবার দেখা যাচ্ছে যে পরীক্ষা হবে কিন্তু আবার পরীক্ষা হলো না। মানে এই ধরনের কারণে আমার মনে হয় ছাত্রদের পড়াশোনার যে একটা ফ্লো ছিল সেটা ব্যাহত হয়েছে। ধন্যবাদ স্যার। আমরা আরো কিছু প্রশ্ন চাইবো। জি, আপনি? আমরা যারা পড়াশোনা করছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরে আমরা পিএইচডি করার জন্য অনেকেই বাইরে দেশে যাচ্ছি, আমাদের দেশ থেকে বাইরে যাচ্ছি। সো আমার মূল প্রশ্নটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় কি এমন কোনো উদ্যোগ গ্রহণ করবে যে পিএইচডি আমরা বাংলাদেশেই করতে পারবো? ধন্যবাদ স্যার। আপনার কাছে চলে যাই এই প্রশ্নটি নিয়ে। এটা একটা অত্যন্ত সময় উপযোগী প্রশ্ন, কারণ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স লেভেল পর্যন্ত তারা কোয়ালিফিকেশন অর্জন করতে পারছে। কতিপয় সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া মাস্টার্সের পরে এমফিল বা পিএইচডি প্রোগ্রামের কোনো সুযোগ নাই। অথচ শিক্ষক হওয়ার জন্য এবং অনেকগুলো ডিপার্টমেন্টেও আমরা চাচ্ছি যে এমফিল বা পিএইচডি ডিগ্রিধারী হলে সে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন মিট করতে পারছে। তার মানে চাহিদা আছে, কিন্তু আমাদের ফ্যাসিলিটিসগুলো নাই। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা এগিয়ে আসতে এনকারেজ করব এবং ইউজিসি এবং মিনিস্ট্রি অফ এডুকেশন এদেরকে একটু উদার হতে বলব। আমার মনে হয় এটাকে আরও ওপেন করে দেওয়া উচিত, যাতে করে ভালো ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেখানে খুব মানসম্পন্ন শিক্ষক আছে সেখানে পিএইচডি ডিগ্রি বা এমফিল ডিগ্রির সুযোগ থাকা উচিত। আমি তার সাথে 16 আনা একমত। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষই আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসি। কত % মানুষ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার ক্ষমতা রাখেন, একটি প্রশ্ন। এবং আরেকটি হচ্ছে যে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ে? আসলে সামর্থ্যের একটা ব্যাপার হলো, রেজাল্ট অনুযায়ী কম্পিটিশন দিয়ে কিছু সংখ্যক ছাত্র, প্রায় 50,000-এর মতো ছাত্র আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে
সরকারি বিশ্ববিদ্যালয় আছে 37টা, আর বেসরকারি আছে 79টা। এই 79টাতে আসে বাকি ছাত্ররা যারা শিক্ষা গ্রহণে উদ্যোগী, উচ্চশিক্ষা এবং ভালো কোয়ালিটির শিক্ষা, কিন্তু তাদের অনেকেরই সামর্থ্য নাই। খুব নামকরা বিশ্ববিদ্যালয়গুলো নর্থ সাউথ ব্র্যাকে তারা অ্যাফোর্ড করতে পারে না। এবং আমি ছাত্রদের সাথে 16 আনা একমত যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ফি অবশ্যই মানে বাঞ্ছিত লেভেলে, যুক্তিসঙ্গত লেভেলে আনা উচিত। এটা আমি আমার তরফ থেকে আমরা উদ্যোগ নিচ্ছি। আমি চাই তাদের তরফ থেকেও তারা প্রেস করলে গভর্নমেন্ট যেন ইমপ্রেসড হয় এবং গভর্নমেন্ট যেন এই ব্যাপারে উদার মনোভাব পোষণ করে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমরা আরেকটি প্রশ্ন চাইবো। জি, আপনি। উন্নত দেশগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং গবেষণামূলক। ওই দিক থেকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে, যার জন্য আমরা বাস্তব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য এই গবেষণামূলক কাজগুলোর জন্য গবেষণা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো কী ধরনের ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ। আমি আপনার কাছে যাব। আপনি বলছিলেন আপনি বাইরে থেকে পড়েছেন এবং এখানেও পড়ছেন বিশ্ববিদ্যালয়ে, আপনি কি মনে করেন এই বিষয়টি নিয়ে? আসলে এটা শুধু ইউনিভার্সিটিকে প্রেশার দিলেই হবে না, বিকজ একটা ফান্ডিং এর ব্যাপার থাকে। একটা রিসার্চ করতে আসলে হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগে, যেটা আসলে গভর্নমেন্ট লেভেল থেকে বা প্রাইভেট সেক্টর থেকে ইউনিভার্সিটিগুলিকে যদি সাপোর্ট দেওয়া হয় তাহলেই অবশ্যই তারা সেটা পারবে করতে। তো আমি মনে করি ইউনিভার্সিটিগুলি আই এম শিওর যে তারাও ইন্টারেস্টেড রিসার্চ করার জন্য, এবং যদি গভর্নমেন্ট লেভেল থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় তাহলেই আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে রিসার্চের ব্যাপারটা আরেকটু বেশি অ্যামাউন্টটা বাড়বে, এবং তখনই আসলে স্টুডেন্টরা জব মার্কেটের জন্য এবং গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য যেসব জিনিস দরকার তাদের, তখন তাদের মানে এটা পসিবল হবে আর কি। ধন্যবাদ। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আমাদের আলোচনা কন্টিনিউ করব। দর্শক, আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, যে উচ্চশিক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা। আপনাদের কি মতামত এই ব্যাপারটি নিয়ে? কি মনে করছেন আপনারা? কারা মতামত দেবেন? জি, আপনি। বিশ্ববিদ্যালয়গুলো উন্নত জাতি তৈরিতে অনেক বড় ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে ধরনের ফ্যাসিলিটিস আমাদেরকে দিচ্ছে, উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে ওনারা যদি ওনাদের কার্যক্রম আরও প্রসারিত করে, তাহলে আমরা যারা শিক্ষা গ্রহণ করতেছি আমরা উপকৃত হব, আর আমরা উপকৃত হলে আমাদের দেশ উপকৃত হবে। ধন্যবাদ। আর কে দিবেন? জি, আপনি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি সেটা আমাদের প্রাথমিক আর ইন্টার লেভেলের পুরোটাই ডিফারেন্ট। এখন আমরা যেটা চাচ্ছি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো যে পড়াশোনা করছে, আমাদের করাইতেছে, এবং তারা যে ভিন্নতাটা আনতেছে, এটা আমাদের জন্য অনেকটাই ডিফারেন্ট। এটা আমাদেরকে আমাদের সামনের যে আমাদের লাইফটা আসতেছে, আমরা দেশের উন্নতির জন্য কিছু করব, সেই সেক্টরটা আমাদেরকে অনেক সহায়তা করতেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়কে আরও একটু ব্যাপক হারে প্রসারিত করার জন্য আমি অনুরোধ জানাবো। ধন্যবাদ। আরেকজন কে দিবেন মতামত? জি, আপনি। যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেন আমাদের শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যালি কিছু শেখানো হয়, যাতে আমরা কিছু বাহ্যিক কিছু শিখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন চলে যাব আবারও আমার প্যানেলিস্টদের কাছে এবং এখন জানতে চাইবো আপনাদের মতামত আমাদের আলোচনার উপর। প্রথমে চলে যাব ওয়েদু স্যার আপনার কাছে এবং জানতে চাইবো আপনার মতামত। বিশ্ববিদ্যালয়ের কাজ দুটি, একটা শিক্ষা দান করা এবং জ্ঞান তৈরি করা, টিচিং অ্যান্ড রিসার্চ। তা আগে বিশ্ববিদ্যালয়গুলো মূলত টিচিংই করতো, পরবর্তী সময়ে গবেষণার উপরে জোর দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখন যথেষ্ট গবেষণা হচ্ছে এবং সরকার তহবিলও দিচ্ছে। যদি এই তহবিল আমরা মনে করছি অপ্রতুল, সরকার হয়তো আরও বেশি তহবিল দিবে, যাতে করে গবেষণা আরও বেশি বেশি হবে। কাজেই আমি মনে করি যে আমাদের যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু পুঁথিগত বিদ্যাও দিচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু তাদের বাস্তব যে জ্ঞান, সেই জ্ঞানও তারা দিচ্ছেন। এবং সে সঙ্গে যে ওই যে কিছু ট্রেনিং, বিভিন্ন জায়গায় পাঠানো ডিউরিং দ্য কোর্স, এইটা আরও বেশি করলে ভালো হয়। এবং ইন্টার্নশিপ তো একটা আছেই, তার মাধ্যমে তো বাস্তব জ্ঞান তো হচ্ছেই।
চলে যাবো আপনার কাছে। আমি মনে করি যে শিক্ষার্থীদের উপরে মানে স্টুডেন্ট বা ইউনিভার্সিটির উপরে যদি প্রেশার ক্রিয়েট না করে সরকার যেটা পাবলিক ইউনিভার্সিটির জন্য করছে তার যদি 100 ভাগেরও 10 ভাগ মানে প্রাইভেট সেক্টরে করে, তাহলে মনে হয় যে স্টুডেন্টের পড়াশোনার যে হায়ার এডুকেশনটা বলছি আমরা সেটা আরো বেড়ে যাবে এবং সরকারের একটু এগিয়ে আসা উচিত আর্থিক দিক থেকে, সো দ্যাট আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। রাইট, ধন্যবাদ। মাইনুল, চলে যাবো আপনার কাছে। আসলে আমাদের উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়গুলো যে ভূমিকা রাখতেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। নর্মালি যেটা হয় যে জাতীয় ইউনিভার্সিটিগুলা তাদেরকে কিছু সীমিত সংখ্যক সিটের জন্য তারা হয়তো একটু বেশি কেয়ার নিচ্ছে, কিছু অল্প কিছু স্টুডেন্টদের এক্সট্রা কেয়ার নিতে পারতেছে, বাট রেস্ট অফ দ্য স্টুডেন্টগুলাই চলে আসতেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। প্রাইভেট ইউনিভার্সিটিতে আসার পরে এইখানে যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরগুলা এমনভাবে ক্রিয়েট করতেছে যেন জব মার্কেটে গিয়ে এরা বসে না থাকে। ইভেন অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন যারা স্টুডেন্ট আছে, আমার ফ্রেন্ড সার্কেলকেও দেখছি যে পাশাপাশি পড়ালেখার পাশাপাশি জব করতেছে। সো ওরা কিন্তু ইন্টারমিডিয়েট করে এসেই এই কোয়ালিটি ছিল না যে জব করবে, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে এসে পড়ালেখা শিখে দেন কোয়ালিফাইড হয়েছে কিছু করার জন্য। সো এটা আমাদের জন্য একটা হিউজ সাপোর্ট যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদেরকে যোগ্য করতে পারতেছি, কোথাও গিয়ে আমাদেরকে উপযোগী করে তুলতে পারতেছি। ব্যক্তি মালিকানা কত করবে, সম্ভব না। গভর্নমেন্ট যদি একটু কন্ট্রিবিউশন করে দেন রেস্ট অফ দ্য স্টুডেন্টও আমাদের মতো শিক্ষা গ্রহণ করতে পারবে ডেফিনেটলি। ধন্যবাদ। আমি চলে যাবো আপনার কাছে। আচ্ছা, সো আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যাব। সো এখানে সবাই আমরা রিসার্চ এক্সামস নিয়ে কথা বলছিলাম। সো আমি বলতে চাচ্ছি যে বাইরের ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু ওদের অনেক, স্টুডেন্টরাও কিন্তু অনেক এনথুজিয়াস্টিক যে আমি ইভেন্টস করব, ক্লাবস করব। সো এই জিনিসটাতে আমি মনে করি যে স্টুডেন্টরা ধরেন এক একজনের এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন প্যাশনস। সো সবাই নিজেদের যাদের সিমিলার প্যাশনস আছে তারা একটা ক্লাব ফর্ম করেন, ইউনিভার্সিটিকে বলেন যে আমরা এরকম ক্লাব ইভেন্টস করতে চাই। আপনারাই নিজেরা একটা গ্রুপ ফর্ম করে আপনারা ডিফারেন্ট কোম্পানিদের কাছে গিয়ে আপনারা ইভেন্টসের জন্য স্পন্সর চান, ওটাও কিন্তু আপনাদেরকে একটা রিয়েল লাইফ লার্নিং এক্সপিরিয়েন্স নেবে। জাস্ট বই না, আপনাদের নিজেদের প্যাশনকেও আপনারা ফলো করতে পারবেন। সো এটাতে মনে হয় যে জাস্ট এডুকেশন সিস্টেম, ইভেন আমাদের দেশি কালচারটাকে, যারা মিউজিক করছেন, যারা অ্যাক্টিং করতে যাচ্ছেন বা হোয়াট এভার ইউ লাইক, এটাও আমার মনে হয় যে ইউনিভার্সিটির পাশাপাশি স্টাডিজের পাশাপাশি এগুলিও আপনাকে ডেভেলপ করবে ফর দ্য রিয়েল লাইফ, লাইক দ্য লাইফ দ্যাটস ওয়েটিং ফর ইউ। ধন্যবাদ স্যার। সবশেষে চলে যাব আপনার কাছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় ছাড়া উচ্চশিক্ষার কোনো বিকল্প নাই। এটা সরকার যতটুকু করছে সীমিত সম্পদ নিয়ে, এটা আরেকটু উদার হতে হবে। আমরা যারা বেসরকারি খাত থেকে উদ্যোগ গ্রহণ করছি তারাও আমরা আমাদের তরফ থেকেও আমরা যতদূর সম্ভব আমরা সমস্যাগুলো, সংকটগুলোকে উত্তরণের চেষ্টা করব। আসলে ছাত্ররা তো ইনোভেটিভ, তাদেরকে আমরা চাই যতটা সম্ভব অনুকূল পরিবেশ তৈরি করে দিতে, যাতে তাদের ইনোভেশন থেকে আমরা বিশ্ববিদ্যালয় এবং জাতি উপকৃত হয়। কারণ তারাই তো দেশ চালাবে আগামী দিনে, আমরা তো আর কদিন থাকবো। আমরা প্রত্যাশা নিয়ে যাই যেন তারা আরও অনেক সমৃদ্ধ সোনার বাংলা করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমিদ, আপনি আজকে আমাদের মাঝে আসেন, আপনি বাংলাদেশি আইডলের একজন পার্টিসিপেন্ট রয়েছেন। আমরা আপনার গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। দর্শক, উচ্চশিক্ষায় আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তার সাথে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু পদক্ষেপ নিলে আমরা নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। চল যাবো আমি তোমার কাছে। মন ভাবে তারে এই মেঘেলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে